সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। নাটোরের সিংড়ায় স্ত্রী সহ মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু। সীমিত করা হয়েছে জনসাধারণ ও যানবাহন চলাচল। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। এবং প্রথম ওয়ানডের ভুল শুধরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে দেখা করেছেন নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে মিন্টো রোডে সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে যান নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় সৈয়দ আশরাফ খন্দকার মোশাররফকে শুভেচ্ছা জানান এবং একই সাথে কাজ করার অঙ্গীকার করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সৈয়দ আশরাফ। এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, নতুন দায়িত্ব গ্রহণ করার পরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আমরা এক দল করি, আমরা এক সরকারের মন্ত্রী, আমরা এক সরকার এক পার্লামেন্টের সদস্য, আমাদের একসঙ্গে অপারেশন থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে। নাটোরের সিংড়ায় স্ত্রী সহ এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার শাওইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাঝরাতে কে বা কারা মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তার স্ত্রী চিত্রারানী কুণ্ডুকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠোনে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, এই দম্পতির দুই ছেলে ভারতে থাকেন। তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সকাল 11টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই অভিযান পরিচালনা করেন। ক্রেনের মাধ্যমে পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ বিভিন্ন অংশ অপসারণ করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ভবনটির সামনের রাস্তায় জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে লালবাগের পোস্তা রোডের পুরনো এই ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। গতকাল সন্ধ্যায় আবারও ধসে পড়ে ভবনটির বেশিরভাগ অংশ। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবা সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল অন্যত্র সরিয়ে নেয়। পরিত্যক্ত হওয়ার 4 মাস আগেই ফাঁড়ির কার্যক্রম পার্শ্ববর্তী একটি ভবনে স্থানান্তর করা হয়। ঝুঁকিপূর্ণ যেটুকু আছে ভেঙে বসিয়ে দেওয়ার জন্য পরবর্তীকালে সিদ্ধান্ত হবে যে এই পুলিশের এই জায়গার মালামাল তারা কোথায় কিভাবে ফেলবে, এটা আমরা কোঅর্ডিনেট করে ঠিক করে নেব। এই জায়গাটির মালিক যেরকম পুলিশ, এই ভেঙে পড়ার পরে পুলিশ কর্তৃপক্ষ আমাদের অনুরোধ জানিয়েছে ভেঙে দেওয়ার জন্য। আগে জানালে হয়তো আমরা আগে ভাঙতে পারতাম। এরকম ভাবে যদি সমস্ত বাড়ির মালিক তাদের ঝুঁকিপূর্ণ ভবনগুলি ভেঙে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করে, তা সিটি কর্পোরেশন সর্বত্র সহযোগিতা করবে। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2015 এর উদ্বোধনী এবং জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষ মেলা 2015 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভূমিকা পালনের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড এবং লস অ্যান্ড ড্যামেজেস এক্সিকিউটিভ কমিটির সদস্যপদ অর্জন করেছে। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস সমূহের আমদানি ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক ওজোন কমিটির স্বীকৃতি সনদ অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে অগ্রগতির স্বাক্ষর বহন করছে। সরকার ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলায় নিজস্ব তহবিল থেকে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে প্রায় 2900 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই অর্থ দিয়ে 2014 সাল পর্যন্ত 263টি প্রকল্প
আমরা অর্থায়ন করছি এবং তা বাস্তবায়ন করছি। আমাদের নিজস্ব অর্থায়ন দিয়েই কিন্তু আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম, আমরা কারোর দিকে তাকিয়ে থাকিনি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড এর অর্থায়নে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে 283 কোটি 50 লাখ টাকা ব্যয় ক্লাইমেট রেজিলিয়েন্ট পার্টিসিপেটরি অ্যাফরেস্টেশন অ্যান্ড রিফরেস্টেশন অর্থাৎ অ্যাফরেস্টেশন এবং রিফরেস্টেশন প্রকল্প আমরা যেটা বাস্তবায়ন করে যাচ্ছি, সেখানে 283 কোটি 50 লাখ টাকা আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফান্ডের, কিন্তু আমাদের আমরা যে মানে সকলের কাছ থেকে যখন আমরা কোনো আন্তর্জাতিক সম্মেলনে যাই, প্রত্যেকের কাছ থেকে আমরা অনেক ভালো আশ্বাস পেয়েছি, অনেক ওয়াদা পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই ওয়াদা সকলে কিন্তু পূরণ করে না। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন কিছুটা করেছে, বাকিদের কাছ থেকে কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সরকার দেশে পরিবেশ বান্ধব সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি তৈরির জন্য গ্রিন ব্যাংকিং কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে। দেশের প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রিন ব্যাংকিং সেল গঠন করে তাদের কার্যক্রম শুরু করেছে। শিল্প কারখানা তরল ও কঠিন বর্জ্য এবং ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ হয়। এই দূষণ প্রতিরোধে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য অপসারণের লক্ষ্যে 3R অর্থাৎ রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল অর্থাৎ হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়ন কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ঈদ মানেই যেন কেনাকাটার ধুম, কোটি কোটি টাকার লেনদেন, আর সেই টাকার ভিড়ে বাড়ে জাল টাকার দৌরাত্ম্য। তাই নকল টাকার বিস্তার ঠেকাতে অন্যান্য বারের মতো এবার ঈদেও শনাক্তকরণ যন্ত্র বসানো সহ নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টাকা জালের সঙ্গে জড়িতদের ধরার পর এবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব তৎপরতার ফলে নকল টাকার বিস্তার অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। ঈদ মৌসুমে বাড়ে বেচাকেনা, হাত বদল হয় কোটি কোটি টাকা। বিশেষ করে ঈদের আগের সপ্তাহে লেনদেনের এই চাপ থাকে সবচেয়ে বেশি। জাল টাকার বিস্তারে তাই এই সময়টাকেই সুযোগ হিসেবে নেয় চক্রের সদস্যরা। গরুর হাট না থাকায় রোজার ঈদে নকল টাকার ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে বিপণী বিতানগুলো। ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে তাই এসব স্থানে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। লাগানো হয়েছে ব্যানার পোস্টার, পাশাপাশি মার্কেটগুলোতে বসানো হচ্ছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। এফবিসিসিআইকে আমরা 200টি জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করেছি। ঈদের কেনাকাটা যেসব মার্কেটে হচ্ছে সেসব মার্কেটে একটা করে মেশিন তারা রেখেছেন প্রকাশ্যে, যাতে করে যে কেউ তার সন্দেহ হলে সেই মেশিনটাতে টাকাটা নিয়ে পরীক্ষা করতে পারে। জাল টাকা তৈরি ও বিস্তারে জড়িত চক্র দমনে এবছর রমজানের আগ থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। গোয়েন্দা নজরদারির পাশাপাশি চালানো হচ্ছে বিশেষ অভিযান। জড়িতদের ধরার পর দেয়া হচ্ছে তাৎক্ষণিক জেল জরিমানা। জাল টাকার যে অপরাধ সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক সহনীয়। 4-5টি চক্রের 40 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6 থেকে 2 বছর মেয়াদী বিভিন্ন সাজা প্রদান করতে সক্ষম হয়েছি। এখনো আমাদের অভিযান চলছে এবং আমি নিশ্চিত যে অবস্থা আরো ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এসব কর্মকাণ্ডের ফলে নকল টাকার বিস্তার ক্রমেই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। গতবার যখন এই মেশিনটা দেওয়া হলো, প্রথম দিকে কিছু জাল নোট ধরা পড়েছিল, এবার সেই জিনিসটা খুব কমে আসছে মার্কেটগুলোতে। এতে করে আমি নিশ্চিত যারা নকল টাকা সঙ্গে জড়িত এই চক্রটি এই কাজ থেকে বিরত হবে। জাল টাকা শনাক্তকরণ প্রতিটি মেশিনের দাম মাত্র 2000 টাকা। তাই ব্যবসায়ীদের নিজেদের স্বার্থেই প্রতিটি দোকানে অন্তত একটি করে এই যন্ত্র রাখার পরামর্শ দিয়েছেন তারা। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই মেশিনটার দাম খুব বেশি না। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথার কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব ধরনের যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের এই কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150-র বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দেয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। আজ সকাল 9টা থেকে দেয়া হচ্ছে 16 জুলাইয়ের টিকিট। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তাফসির বাবু। স্টেশনের এখনকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আসলে এখানে যেটা হয়েছে, এখানে বলা যায় যে একটা ধৈর্যের পরীক্ষা চলছে, কারণ এখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সকলে কম বেশি 15-16 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন গতকাল সন্ধ্যার পর থেকে, এবং আজকে তারা ধীরে ধীরে টিকিট পেতে শুরু করেছেন। তো এই দীর্ঘ পথ পরিক্রমার পর বলা যায় যে একটা ধৈর্যের পরীক্ষা দিয়ে তারা এখন টিকিট পাচ্ছেন। তবে একটি কথা আমরা আগের সংবাদেই বলেছিলাম যে টিকিট আসলে কাঙ্ক্ষিত টিকিট অনেকেই পাচ্ছেন না, অর্থাৎ যিনি এসি কিংবা শোভন চেয়ারের টিকিটগুলো চাচ্ছিলেন তিনি সেই টিকিটগুলো পাচ্ছেন না, তাকে এমনি সাধারণ শ্রেণীর টিকিট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিন্তু তারপরও আসার কথা যে তারা টিকিট পাচ্ছেন। তো এখন যেটি হয়েছে যে 9টায় যখন টিকিট বিক্রি শুরু হয় তখন যত বেশি লোক ছিল, এখন কিন্তু 12টার সময় এসে লোক সংখ্যা বলা যায় যে অনেকটাই কমে এসেছে, এবং লাইনগুলো টিকিট প্রত্যাশীদের যে লাইন সেটি এখন অনেকটাই ভদ্রস্থ আকার ধারণ করেছে। উপচে পড়া ভিড় যেটি ছিল সেটি এখন নেই। কিন্তু তারপরও এখনো পর্যন্ত যত সংখ্যক লোক টিকিট কাউন্টারগুলোর সামনে টিকিটের জন্য অপেক্ষা করছেন, তারা সকলে শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের সন্দেহ রয়েছে। লাইনের সামনের দিকে যারা রয়েছেন তারা বেশ ফুরফুরে মেজাজে আছেন যে তারা টিকিট পাবেন, কিন্তু শেষের দিকে যারা আছেন তারা একটু অসুবিধার মধ্যে পড়েছেন। তবে স্টেশন মাস্টার তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সকলেই টিকিট পাবেন। গতকালও সকলেই টিকিট পেয়েছিলেন এবং আজকেও সকলেই টিকিট পাবেন, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, স্বাভাবিকভাবেই টিকিট বিক্রয় কার্যক্রম চলছে, এবং আজকে 18,000 টিকিট বিক্রয় এখানে 8টি কাউন্টারের মাধ্যমে টিকিট প্রত্যাশীদের কাছে তুলে দেওয়া হবে। তো এই ছিল সর্বশেষ খবর। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। অন্যদিকে চট্টগ্রামেও সকাল 9টা থেকে চতুর্থ দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সেখানকার টিকিট বিক্রি খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, শুরু হলো কিন্তু 2.5 ঘন্টার মধ্যে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুন্না এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে গেছে। অর্থাৎ যে সকাল থেকে যে 9টি ট্রেনের টিকিট দেওয়া হচ্ছিল তার মধ্যে এখন পর্যন্ত 3টি ট্রেনের টিকিট শেষ। আমরা কথা বলেছিলাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল পর্যন্ত এই 9টি ট্রেনের চট্টগ্রাম থেকে চাঁদপুর, চট্টগ্রাম থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ঢাকাগামী মোট 9টি ট্রেনে 4,201টি টিকিট দেওয়া হচ্ছিল। আজ সেখানে বিশেষ 2টি ট্রেন যুক্ত হয়েছে, অর্থাৎ এখন টিকিট দেওয়া হচ্ছে 5,554টি। এর মাঝে আমরা দেখতে পেয়েছি 3টি ট্রেনের টিকিট শেষ, এখন চলছে বাকিগুলোর টিকিট দেওয়া। তারপরে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী এখনো অপেক্ষা করছেন স্টেশন
চত্বরে। তাদের অভিযোগ যে তারা গতকাল দুপুর 2টা থেকে মূলত লাইনে দাঁড়িয়েছিলেন এই টিকিটের জন্য। দীর্ঘ প্রায় 20 ঘন্টা অপেক্ষা করার পরও যখন তারা টিকিট পাচ্ছে না, তারা অনেকটা ক্ষুব্ধতা প্রকাশ করছে। এক্ষেত্রে তাদের যে অভিযোগ, তারা মূলত বলছেন ধীরগতির কারণে তারা টিকিট পেতে সমস্যা হচ্ছে। আবার দ্বিতীয়ত অভিযোগ করা হচ্ছে কালোবাজারিতে টিকিট বিক্রি হচ্ছে। তবে রেলওয়ে কর্মকর্তা যারা স্টেশনে উপস্থিত রয়েছেন তারা কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করছেন। তারা বলছেন যেহেতু একটি টোকেনের মাধ্যমে যাচাই বাছাই শেষে এই টিকিট দেওয়া হচ্ছে, সেই কারণে এখানে কিছুটা ধীরগতি হচ্ছে। তবে কালোবাজারের প্রতিরোধে র্যাব, পুলিশ, আরএনবি, জিআরপির পক্ষ থেকে 4টি অস্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখান থেকে তদারকির মাধ্যমে এই টিকিট বিক্রি চলছে, যে কারণে তাদের দাবি এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। তারপরে যদি কালোবাজারি হয়ে থাকে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। না হলে 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়েছে 2টি ট্রেনের এবং 3 ঘন্টার মধ্যে শেষ হলো তুন্না এক্সপ্রেসের টিকিট। এক্ষেত্রে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে হচ্ছে তারা যাত্রার টিকিট না পায়। এখন পর্যন্ত এ ছিল অর্থাৎ 9টি ট্রেনের মধ্যে 3টি ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত এ ছিল অগ্রিম টিকিট বিক্রি সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম রেল স্টেশন থেকে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। সময় সংবাদে আরো থাকছে, ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমী পর্যটকদের সেবা দিতে প্রস্তুত সিলেটের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। এবং 5 বছরের জন্য নিষিদ্ধ হলো সুন্দরবনে নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা। সীমিত করা হয়েছে গোলপাতা ও মধু সংগ্রহ। বেকার কয়েক লাখ বনজীবী। শুধুমাত্র অর্থ লেনদেনই নয়, কেনাকাটারও সুযোগ নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং। টাকা বহনের ঝামেলা না থাকায় আর সহজ লেনদেনের কারণে ক্রেতাদের কাছেও দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে অর্থ প্রদানের এই মাধ্যমটি। তবে সব ধরনের বিক্রয় কেন্দ্রকেই এই সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ক্রেতাদের সাড়া পেলে সর্বস্তরে ছড়িয়ে দেয়া হবে এই সেবা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নগদ অর্থের লেনদেন ছাড়াই কেনাকাটার ধারণা প্রথম আসে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে কার্ডের পাশাপাশি লেনদেন ও কেনাকাটা এখন জনপ্রিয় একটি মাধ্যম হতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং, যেখানে কেনাকাটা থেকে শুরু করে খাবার কিংবা হাসপাতালের চিকিৎসা বিল সবই দেওয়া যাচ্ছে একটিমাত্র মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে। দেশে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন কিংবা কেনাকাটার এই ধারণা নতুন হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন অফার আর ক্যাশব্যাকের সুযোগ নিতে ক্রেতাদের আগ্রহের কথা জানালেন বিক্রেতারা। কেনাকাটার জন্য সহজ, আপনি কোনো চার্জ দিচ্ছে না, যথেষ্ট সাড়া পাচ্ছে এবং সবাই কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমাদের কোনো অফার নেই, তার বিকাশের একটা অফার আছে, তার জন্য তার 20% সুযোগটা উপভোগ করছে। হিউজ ক্যাশ অথবা মানি ক্যারি করাটা খুব রিস্কি। ঠিক সেই কারণে আমার কাছে মনে হয় যে বিকাশ অবভিয়াসলি একটি ভালো একটি মাধ্যম। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় আর খুব সহজে লেনদেনের সুযোগের কারণে ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হচ্ছে অর্থ লেনদেনের নতুন এই মাধ্যমটি। তবে এই সুযোগের আওতা বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। যেটা ওদের মোবাইল ব্যাংকিং এর মূল উদ্দেশ্য ছিল সবার কাছে ছড়াই দেওয়া, সেটা সে ছড়াই দেয়। একটা মুদি দোকানে গেলেও যাতে মানুষ এটা করতে পারে, যেহেতু টাকাটা ক্যারি করতে হচ্ছে না, পাশাপাশি যে কোনো সময় আমি যে কোনো জায়গায় পেমেন্টটা দিতে পারছি। ক্রেতাদের সাড়া পেলে এই সেবার আওতা আরো বাড়ানো হবে বলে জানালেন দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই কর্মকর্তা। দোকানে গিয়ে কেনার কনসেপ্টটা ইট ইজ নিউ, এটা আমরা লাস্ট ইয়ার থেকে কাজ শুরু হয়েছে। আমরা টোটাল 381টা আউটলেটের ভিতরে দিচ্ছি। যদি ব্র্যান্ড নেম ধরি তাহলে প্রায় 57টা ব্র্যান্ডের থেকে এই অফারটা যাচ্ছে। আমরা আরো দোরগোড়ায় মানুষে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে আপনি হয়তো আপনার কর্নার শপ বা মুদির দোকান যেটা আপনি বললেন, সেই জায়গা থেকেও অদূর ভবিষ্যতে আপনি বিকাশ দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন। ভবিষ্যতে সারা দেশে কেনাকাটায় অর্থ প্রদানের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিংকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট কমাতে মেয়র হানি ফ্লাইওভার চালু হলেও যানজট মুক্ত হয়নি যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ সংশ্লিষ্ট এলাকা। আর এর প্রভাব পড়ছে আশেপাশের এলাকাগুলোতেও। সায়দাবাদ ও যাত্রাবাড়িতে রাস্তার পাশে অবৈধ পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে যানজট এড়ানো যাচ্ছে না বলে অভিযোগ জনসাধারণের। চাঁদাবাজির অভিযোগ থাকলেও মানতে নারাজ যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে অভিযোগ পেলে সমাধানের আশ্বাস দেন তিনি। আর ট্রাফিক কর্মকর্তা বললেন, যথাসাধ্য চেষ্টা করছেন ট্রাফিক ব্যবস্থা পূর্ণ নিয়ন্ত্রণের। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। 2013 সালের অক্টোবরে প্রায় 11 কিলোমিটারের বেশি দীর্ঘ মেয়র হানি ফ্লাইওভার উদ্বোধন করা হয়। ঢাকার বাইরের গাড়িগুলো ফ্লাইওভারে ব্যবহার করলেও ঢাকার মধ্যকার গাড়িগুলো ব্যবহার করে নিচের রাস্তা। কিন্তু মূল সড়কে সায়দাবাদ ও যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো এভাবেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, সাথে চলে যাত্রী নিয়ে টানা হেঁচড়া।
পাশাপাশি রাস্তায় গাড়ি রেখে যাত্রী রাখতে দেখা যায় টিকিট বিক্রেতাকে, ফলে সৃষ্টি হয় যানজট। এদিকে রাস্তায় যানজটের জন্য ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্ব পালন না করাকে দায়ী করছেন সাধারণ মানুষ। সেই সাথে যাত্রাবাড়িতে অবৈধ বাস ও টেম্পুর স্ট্যান্ডের চাঁদাবাজির অভিযোগও করলেন এলাকাবাসী। গাড়িটা এক জায়গায় রাখলে একটা লোক আসছে 20-50 টাকা দিতে হয় না, গাড়িটা রাখতে না, টাকা পয়সা কম দেওয়া হয়, তারা বোঝ ধরনের অত্যাচার করে। যেই গাড়িটা এই লেনে ঢুকবো না ওই গাড়িটা 20 টাকা খায় ঢুকতে দিতেছে। যানজটের জন্য মূলত ট্রাফিক পুলিশই দায়ী। টার্মিনাল থেকে গাড়ি বের করে এই গাড়ি বেকায়দায় রাখে। ওই দেখেন দাঁড়ায় রয়েছে, ওইটার পিছনে আরো কতগুলো গাড়ি আটকে রয়েছে। তবে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলে জানালেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। আমাদের কাছে কেউ টাকার বিনিময়ে কেউ কোনো চাঁদাবাজি করছে এরকম কোনো অভিযোগ কখনো আনিনি। অবৈধ পার্কিং হলে আমাদেরকে যদি কেউ কোনো অভিযোগ করে আমরা অ্যাকশনে যাই। যাত্রাবাড়ি মোড়ে 5 রাস্তা মিলিত হওয়ায় অবাধে চলছে গাড়ি, নেই কোনো নিয়ন্ত্রণ। তবে ট্রাফিক অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বললেন চেষ্টা করছেন দ্রুততম সময়ে সমাধানের। এনফোর্সমেন্ট বাড়াতে হবে, নিশ্চয়ই এখানে এনফোর্সমেন্ট হচ্ছে। আপনি জানেন যে ঢাকা শহরে প্রতি মাসে 60 থেকে 70 হাজার মামলা হয়। পৃথিবীর আর দ্বিতীয় কোনো শহর পাবেন না যেখানে এত হিউজ সংখ্যক ল এনফোর্সমেন্ট হয়, বিশেষ করে মোটরযান ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী। এই অবস্থায় যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থার যথাযথ ভূমিকা পালনের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো ঈদ কার্ড। তবে প্রযুক্তির রাজত্বে অচল হয়ে পড়ছে কাগজে ঈদ কার্ডের ব্যবহার। আর এর স্থলে এখন জায়গা করে নিয়েছে ই কার্ড, মুঠোফোনের খুদে বার্তা, ইমেইল, ফেসবুক, টুইটার ইত্যাদি। তবে অধিকাংশের ধারণা ভার্চুয়াল শুভেচ্ছা মাধ্যমগুলো আজও ছাপিয়ে যেতে পারেনি কাগজে ঈদ কার্ডের আবেদনকে। সোহেল কোরেশির ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। বিখ্যাত মনীষীর উক্তি, প্রিয় গানের লাইন কিংবা কবিতার পংক্তি দিয়ে সাজানো রং বেরঙের কাগজে ঈদ কার্ডের প্রচলন এখন নেই বললেই চলে। সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেই কাগজে ঈদ কার্ডে থাবা বসিয়েছে প্রযুক্তি। ইন্টারনেট আর মোবাইল SMS জনপ্রিয় হয়ে ওঠায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠছে তরুণ তরুণীরা। টুইটার আছে, ভাইবার আছে, আমরা আসলে অনলাইন বেসড হয়ে গেছি। এখন তো আর ঈদ কার্ড দেওয়া হয় না, ছোটবেলায় ঈদ কার্ড দিতাম। প্রযুক্তির এ যুগেও নগরীর বিভিন্ন গিফট কর্নারগুলো ঈদ আয়োজনে রেখেছে নানা নকশা আর ডিজাইনের ঈদ কার্ড। আছে ক্যালিগ্রাফির ছাপ। তবে আগের মতো হয় না বেচা কেনা। আগের ঈদ কার্ডটা একটু মানুষ একটু বেশি কেনাকাটা করতো, কিন্তু তাও যায়। রোজার 1 সপ্তাহ আগে মানুষের ডল নামতো, এখন সেই দিন আর নাই। এখন অফিসিয়াল ভাবে যেই কার্ডগুলো করে সবাই, ওইগুলো আর কি মূলত চলে। এত কিছুর পরেও এখনো যারা শুভেচ্ছা জানানোর এই ধারা বজায় রেখেছেন তাদের তৃপ্তিও যেন কম নয়। ঈদ কার্ডটা সবার কাছে থাকবে, আমি যদি আমার একটু ফ্রেন্ডকে দেই সেটা সে তার স্মৃতি হিসেবে রাখতে পারবে। তখন তো আসলে মোবাইলের সময়টা ছিল না, আমরা যখন ছোট ছিলাম, তো ওই ট্র্যাডিশনটা আসলে আমরা এখন আর ভাঙতে চাচ্ছি না। SMS, ফেসবুক যা করি, বাট ঈদ কার্ড না দিলে আমার তৃপ্তি হয় না। SMS তো খুব শর্ট টাইমের ব্যাপার, একসাথে অনেক মানুষকে SMS দেওয়া যায়, কিন্তু কার্ড আমরা স্পেশাল কয়েকজনের জন্য কিনি। শুভেচ্ছা বিনিময় ধারায় প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়লেও কাগজে ঈদ কার্ডের গুরুত্ব আছে আগের মতোই, মত এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের। ইলেকট্রনিক গ্রিটিংস কার্ড হওয়া মানে যে যেটা হাতে করা বা ছাপানো বা হার্ড কপি ছিল সেটা যে হারিয়ে গেছে তা কিন্তু না, হারিয়ে আসলে যাবে না। যেটা বদলায় না সেটা পুরাতন, আর যেটা বদলায় সেটাই সুন্দর। বিকজ পৃথিবী যদি না বদলায় তাহলে পৃথিবী সুন্দর হয় না। সময়ের পরিবর্তনে কাগজে ঈদ কার্ডের প্রচলন কমলেও এর আবেদন ফুরাবে না বলেও অভিমত সাধারণ মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজশাহীতে বেড়েছে সিল্কের শাড়ি, পাঞ্জাবি ও শার্টের বেচাকেনা। তবে বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ বাড়তি দাম নিয়ে। কিন্তু বিক্রেতাদের দাবি আগের চেয়ে উৎপাদন খরচ বাড়ায় সিল্কের পোশাকের দামও বেড়েছে। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নিখুঁত বুনন আর অনন্য কারুকাজের জন্য বরাবরই রাজশাহী সিল্কের শাড়ির কদর বেশি। কোনো উৎসব পার্বণে এই শাড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আসছে ঈদুল ফিতরে, তাই সিল্কের শোরুমগুলোতে দেখা গেল এমন চিত্র। পরিবার পরিজন ছাড়াও অনেকে ঈদে প্রিয়জনের জন্য উপহার স্বরূপ কিনছেন ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। সিল্ক আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী পোশাক, এই জন্যই কেনা। সবাইকে গিফট করার জন্য সিল্কের শাড়ি, নিজে পরার জন্য সিল্ক নিচ্ছি, এটা মানে সুন্দর লাগে, মার্জিত লাগে। শাড়ির পাশাপাশি সিল্কের থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়ার বেচাকেনাও বেশ জমজমাট। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের। যত রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক, এর জন্য তো নাম করা এখানে খুব ভালো। ঈদের কারণে দামটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু যদি একটু রিডিউস করা যেত তাহলে একটু আমাদের জন্য ভালো হতো। সবাই যাতে নিতে পারে এই জন্য কম হলে তো অবশ্যই একটু ভালো হয়। অবশ্য উৎপাদন খরচ
বাড়ায় সিল্কের পোশাকের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আগের চাইতে মজুরি অনেক বেড়েছে, তাছাড়া খরচ সবকিছুর দাম বেড়েছে, এটার সাথে যারা যেসব লিঙ্কেজ গুলো আছে সেগুলো খরচ বেড়েছে, যার ফলে কিছুটা তো দাম বাড়বে। সিল্ক যেহেতু একটু কস্টলি আইটেম, এই জন্য এটা বেশি আমি বলবো না, যেহেতু খরচ আছে। আর বিক্রেতারা জানিয়েছেন এবার সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 40,000 টাকা দামের সিল্কের শাড়ি বেচাকেনা চলছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদ এলে জীবনে একটু বৈচিত্র্য আনতে পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনগুলো কাটাতে প্রস্তুতি নেন অনেকেই। তাই পুণ্যস্থান এবং পাহাড় ঘেরা পাথর পানির খেলা কিংবা মিঠা পানির সম ফরেস্ট রাতারগুলের মন ভোলানোর দৃশ্যপট দেখতে ছুটে আসেন সিলেট অঞ্চলে। আর ঈদে প্রকৃতিপ্রেমী পর্যটকদের সব আয়োজনের প্রস্তুতি নিয়েছে সেখানকার হোটেল, মোটেল ও রিসোর্ট, এবং আইন শৃঙ্খলা বাহিনীও নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিকেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের মাখামাখি, সাথে স্বচ্ছ পানির কলকাকলি কার না ভালো লাগে। তপ্ত রোদে ঝর্ণার শীতল পানিতে গা ভাসানো ভালো লাগার সব উপকরণ রয়েছে সিলেটের জাফলং ও বিছনাকান্দিতে। বর্ষায় মাধবকুণ্ড এবং পান্তুমাইয়ের ঝর্ণার গর্জন কিংবা মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুলের পানির সাথে গাছের মিতালি, আর বাড়তি হিসেবে সাতছড়ি জাতীয় উদ্যানের ঘন বনের বানর পাখির খেলা তো রয়েছেই। এইসব প্রকৃতির বৈচিত্র্য রূপ দেখার জন্য প্রতি বছরের শুরুতে এবং ঈদে পর্যটকরা ছুটে আসেন সিলেট অঞ্চলে। হরতাল অবরোধে বছরের শুরুটা ভালো না হলেও ঈদের বন্ধে ভালো ব্যবসার আশায় সব আয়োজন সম্পন্ন করেছে এখানকার হোটেল, মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ। পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা সহ যাতে পর্যটনকে আরো সুন্দর এবং দীর্ঘ করতে পারে সেদিকে আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করতেছি সিলেটের যত পর্যটক আসবেন তারা নির্বিঘ্নে পর্যটন করে দেশে ফিরে যেতে পারবেন। ইতোমধ্যে এখানকার পর্যটন মোটেল ঈদের পরবর্তী দিনগুলোর জন্য পর্যটকদের বুকিং চূড়ান্ত করেছে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণে কর্তৃপক্ষ নিয়েছে নানা ব্যবস্থা। ঈদের পরে 4 দিন আমাদের বুকিং ভালো আছে। আশা করা যায় যে যারা আসবেন সিলেট দেখার জন্য তাদের থাকা খাওয়া যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড সহ সবকটি পর্যটন কেন্দ্রে ঈদের ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন থাকবে বলে জানালেন পুলিশের সিলেট রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা। ঈদ পরবর্তী সময়ে যে টুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা টুরিস্ট পুলিশের পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ সহায়তা করব। সিলেট বিভাগে প্রথম শ্রেণীর 21টি হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি 5 শতাধিক আবাসিক হোটেল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। মিশরের কায়রোতে ইতালিয়ান দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। শনিবার সকালে সে হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। হামলার প্রায় 16 ঘন্টা পর আইএস জঙ্গি গোষ্ঠী এক টুইটার বার্তার মাধ্যমে সব মুসলমানদের দূতাবাসের কাছে না থাকার জন্য সতর্ক করে দেয়। এই ঘটনার পর সেনা শাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে ফোন করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি। দুজনই এ সময় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন। নতুন বেল আউট চুক্তি নিয়ে ইউরোগ্রুপের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষ করেছেন গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন দ্রুত নতুন চুক্তি হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। শনিবার ব্রাসেলসে নতুন বেল আউট চুক্তি বা অর্থ সহায়তা সম্পর্কে গ্রিসের প্রস্তাবনা পেশ করাতেই বৈঠক করেন অর্থমন্ত্রীরা। এর আগে গ্রিসের অর্থমন্ত্রী তাদের হাতে কার্যকর এবং সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে দাবি করে আসলেও তা পেশের পর একে বেশ সংক্ষিপ্ত এবং বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোগ্রুপের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা। এই নতুন বেইল আউট চুক্তি পাশ হলে ইউরোপীয় দাতা গোষ্ঠীর কাছ থেকে মোট 7,400 কোটি ইউরোর নতুন সহায়তা পাবে ঋণগ্রস্ত দেশটি, যার 5,350 কোটি ইউরো দেবে ইউরোজোন এবং বাকি 1,600 ইউরো দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দাতা দেশগুলোর কাছে গ্রিসের এখন পর্যন্ত ঋণের পরিমাণ প্রায় 30,000 ইউরো। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অতিথিদের সামনে সিরিজ জয়ের হাতছানি আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই, এমনই ভিন্ন সমীকরণ নিয়ে আজ 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়।
অনুশীলনে যেভাবে ফুটবল নিয়ে মেতে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তাতে করে মনে হতেই পারে খুবই খোশ মেজাজে আছেন তারা, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। কারণ টি-20 সিরিজে বাজেভাবে হারের পর এবার শঙ্কা জেগেছে ওয়ানডে সিরিজ হারের। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। যদিও এদিন মিরপুরে প্রস্তুতির মহড়ায় সাকিব রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি। আভাস পাওয়া গেছে এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। জুবাইর লিখনের জায়গায় আরাফাত সানি ও সাব্বিরের জায়গায় সেরা একাদশে দেখা যেতে পারে রুবেল হোসেনকে। তবে একাদশে যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সাউথ আফ্রিকাকে বিট করার মতো আমাদের অ্যাবিলিটি আছে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যদি ব্যাটসম্যানরা ক্লিক করি তাহলে ওদেরকে হারানো সম্ভব। হোমওয়ার্ক তো অবশ্যই আমরাও করি এবং আমাদের মিটিংয়ে সব ধরনের বলারদেরকে আমরা দেখি যে কে কিভাবে বোলিং করে, কে কি লেন্থে বোলিং করে। লাস্ট যে ওয়ানডেটা আমরা খেললাম সেটা হচ্ছে আমাদের একটা খারাপ দিন গেছে। সো আমরা এখান থেকেই কামব্যাক করতে হবে আমাদের নিজেরই। আর কোনো কিছু চেঞ্জ হয়নি, আমি মনে করি যে সবকিছু ঠিক আছে টিমের মধ্যে এবং সব প্লেয়ারের কনফিডেন্স আছে। জাস্ট একটা দিন খারাপ হয়েছে আমাদের। অন্যদিকে মিরপুরের উইকেটে স্পিনারদের পর পেসারদের দাপটে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ এখন ক্ষুরধার। তারপরেও নাকি পরিবর্তন আসতে পারে অতিথিদের একাদশে, কারণ দুর্দান্ত ফর্মের ধারায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পাখির চোখ প্রোটিয়াদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপের পর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে ভারত পাকিস্তানকে হারিয়েছে। হয়তো সিরিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে তারা। তারপরও দ্বিতীয় ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জের হবে। আর প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্স করা রাবাদা আমাদের দলে আগামীর তারকা। এ পর্যন্ত দু দলের 15 বারের সাক্ষাতে 2007-এর বিশ্বকাপে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং এবং বোলিং বেশ ভাবিয়ে তুলেছে বাংলাদেশকে। আর বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে রয়েছে পুরো সিরিজ জুড়ে। বাংলাদেশ কি পারবে তাদের হারানো ছন্দ ফিরে পেতে? ভারত পাকিস্তান সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের টাইগাররা হয়তো সেটিই চাইবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। নাটোরের সিংড়ায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার কাজ শুরু। সীমিত হয়েছে জনসাধারণ ও যানবাহন চলাচল। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। এবং প্রথম ওয়ানের ভুল শুধরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।